সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইকোনমিক্সে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হলো পভার্টি বা দারিদ্রতা। এই পভার্টি সম্পর্কে পড়তে গিয়ে আমাদের কিছু কমিটির উল্লেখ আসে, কিন্তু কেন? বর্তমান সময়ের হিসাবে কোনো একজন ব্যক্তি বা কোনো ফ্যামিলি দরিদ্র কিনা সেটা চেক করার জন্য আমরা বিভিন্ন প্যারামিটার কনসিডার করি, কিন্তু আগে মানে 2010 সালের আগে পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ মেনশন করে দেওয়া হতো। ধরলাম মাসিক 1000 টাকা মেনশন করে দেওয়া হলো, তার মানে বলা হতো যে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ 1000 টাকার কম যে ব্যক্তি খরচ করে বা যে ব্যক্তি মাসে 1000 টাকাও খরচ করতে পারে না, সেই ব্যক্তি বা সেই ফ্যামিলিকে বলা হয় দরিদ্র। এখন ওই যে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থের কথা বললাম, এটাকেই বলা হয় দারিদ্র সীমা বা পভার্টি লাইন। এখন এই যে পভার্টি লাইন, এটা তো আর আমি নিজের মতন করে সেট করে দিতে পারবো না, এর জন্য সার্ভে হবে। আর এই সার্ভে করার জন্যই সরকারের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমিটি তৈরি হয়। কবে কোন কমিটি তৈরি হয়েছে এবং পভার্টি লাইন নিয়ে তারা কেমন কি এস্টিমেশন দিয়েছে সেগুলো এক এক করে বলি। এখানে ওভারঅল আমরা সমস্ত কিছু লিখে রেখেছি, নোট তৈরির জন্য ভিডিওর শেষে গিয়ে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ধরা হয় ভারতে প্রথমবার পভার্টি লাইনের এস্টিমেশন করে দাদাভাই নওরোজি। তার লেখা একটি বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা প্রকাশিত হয় 1901 খ্রিস্টাব্দে এবং এই বইটাতে দাদাভাই নওরোজি একটা পভার্টি লাইনের এস্টিমেশন দিয়েছিলেন। এই বইতে উল্লেখ ছিল যে কোনো একজন ব্যক্তি সারা বছর ধরে যদি 16 টাকাও খরচ করতে না পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে দারিদ্র ক্যাটাগরিতে ফেলা হবে। আর আরো একটা রেঞ্জ তিনি দিয়েছিলেন, 16 থেকে 35 টাকার ভেতর যদি কোনো ব্যক্তি খরচ করে, সেক্ষেত্রে তার যে জীবনযাপন অর্থাৎ লিভিং, সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড লিভিং, মানে মোটামুটি ঠিকঠাক জীবনযাপন চলছে। আর 35 টাকার বেশি যারা খরচ করে তাদেরকে বলা হবে ধনী। তো এই একটা রাফ এস্টিমেট দাদাভাই নওরোজি তার বইতে লিখে গিয়েছিলেন। তারপর সিস্টেমেটিক উপায়ে ব্রিটিশ শাসনের সময় ভারতে একটা কমিটি তৈরি হয়, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, 1938 খ্রিস্টাব্দে। এই কমিটিও দাদাভাই নওরোজির মতন একটা পভার্টি লাইনের রেঞ্জ দিয়েছিল 15 থেকে 20 টাকা। অর্থাৎ এই প্ল্যানিং কমিটির হিসাবে কোনো একজন ব্যক্তি সে যদি মাসে 15 থেকে 20 টাকার ভেতর খরচ করতে পারে, সেক্ষেত্রে তার লাইফটাকে একটা স্ট্যান্ডার্ড লাইফ বলে ধরা হবে। যদি 20 টাকার বেশি খরচ করতে পারে তাহলে তাকে ধনী, আর যদি 15 টাকার কম খরচ করে অর্থাৎ 15 টাকাও খরচ করতে না পারে, সেক্ষেত্রে তাকে বলা হবে বিপিএল বা দরিদ্র। তো এই 15 থেকে 20 টাকা এটা বছরের হিসাবে 180 থেকে 240 টাকা খরচ সেই হিসাবে পড়ে। এবার এই কমিটির আরেকটা বিশেষত্ব হলো যে এখানে দুজন ফেমাস ব্যক্তি ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আর জওহরলাল নেহেরু। এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি এর চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু, আর এই কমিটিটা তৈরি করেছিলেন অর্থাৎ সেট আপ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর পভার্টি এস্টিমেশনের জন্য ছোটখাটো বিভিন্ন কমিটি বিভিন্ন সময় তৈরি হয়, তবে সামনাসামনি ফেমাস কিছু কমিটি চলে আসে। যেমন 1944 সালে চলে আসে দ্য বোম্বে প্ল্যান। এটা কোনো কমিটি নয়, ভারতের ফিউচার প্ল্যানিং করার জন্য বোম্বেতে বেশ কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও নেতারা একসাথে বসে একটা প্ল্যান তৈরি করেছিলেন, সেটাকেই বলা হয় বোম্বে প্ল্যান। এই বোম্বে প্ল্যান সম্পর্কে ডিটেলসে আমরা যখন প্ল্যানিং কমিশন সম্পর্কে পড়বো তখন বুঝতে পারবো। তো এই বোম্বে প্ল্যানের ভেতরেই মানে ফিউচার প্ল্যান করার জন্য একটা ছোট্ট এস্টিমেট করা হয়েছিল পভার্টি নিয়ে। ফলে বোম্বে প্ল্যান অনুযায়ী একটা পভার্টি লাইন দেওয়া হয় বছরে 75 টাকা খরচ হিসাবে। বোম্বে প্ল্যানে বলা হয় যে কোনো একজন ব্যক্তি যদি সারা বছর ধরে 75 টাকাও খরচ করতে না পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হবে দরিদ্র বা বিপিএল। তো 1944 সালের পরে 1947 সালে ভারত স্বাধীন হয়ে যায় এবং তারপর আর পভার্টি ক্যালকুলেট করার জন্য কোনো কমিটি তৈরি হয়নি। বেশ কিছুদিন পরে গিয়ে 1962 সালে আবার একটা কমিটি তৈরি হয়, যদিও আলাদা করে কমিটি তৈরি হয়নি, প্ল্যানিং কমিটি এক্সপার্ট গ্রুপ। ভারতে তখন 5 ইয়ার্স প্ল্যান তৈরি করার জন্য ছিল প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশনের ভেতরে কিছু এক্সপার্টদের নিয়ে একটা আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল পভার্টি লাইন ক্যালকুলেশনের জন্য। তো ওই যে এক্সপার্টদের গ্রুপটা ছিল ওটাকেই বলা হতো প্ল্যানিং কমিশন এক্সপার্ট গ্রুপ। এটা তৈরি হয় কবে? 1962 সালে। এই গ্রুপটা ভারতের বিভিন্ন জায়গায় সার্ভে করে পভার্টি লাইনের একটা এস্টিমেশন দেয় এবং এই কমিটি প্রথমবার বলে যে ভারতে গ্রাম আর শহর এলাকায় দারিদ্রতার পরিমাণ আলাদা, ফলে দারিদ্র সীমাও শহর আর গ্রামের জন্য আলাদা আলাদা হওয়া উচিত। ব্যাপারটা কি? একদম বাস্তব সিচুয়েশন যদি দেখি, শহরের ভেতর কোনো একটা গরিব ফ্যামিলি যারা রয়েছে তাদের যে ইনকাম, তারাই যদি ওই পরিমাণ অর্থ নিয়ে কোনো গ্রামে এসে থাকতে চায়, সেক্ষেত্রে হয়তো গরিব নাও থাকতে পারে। এই বিষয়টাই খেয়াল করেন ওই প্ল্যানিং কমিশনের এক্সপার্টরা। আর এই জন্যই বলেন যে শহর আর গ্রামের জন্য আলাদা আলাদা পভার্টি লাইন হওয়া উচিত, আর সার্ভে করে দুটো আলাদা আলাদা পভার্টি লাইনের ডেটাও দেন। তো এই এক্সপার্ট গ্রুপ এস্টিমেশন দেয় যে গ্রামের ক্ষেত্রে পভার্টি লাইন হলো প্রতি ব্যক্তির খরচ হিসাবে মাসিক 20 টাকা বা বার্ষিক 240 টাকা, এবং শহরের পভার্টি লাইন কোনো একজন ব্যক্তির খরচ হিসাবে মাসিক 25 টাকা
বা বার্ষিক 300 টাকা। কোনো একজন ব্যক্তি যে গ্রামে থাকে অর্থাৎ রুরাল এরিয়াতে থাকে, সে যদি প্রতি মাসে 20 টাকাও খরচ করতে না পারে, মানে 20 টাকা খরচ করার মতো সামর্থ্য যদি তার না থাকে, অর্থাৎ বছরে যদি 240 টাকা খরচ করার মতো সামর্থ্য যদি তার না থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হবে দরিদ্র বা বিপিএল। শহরের ক্ষেত্রে কি, কোনো একজন ব্যক্তি সে যদি মাসে 25 টাকাও খরচ করতে না পারে, মানে বছরে যদি তার 300 টাকা খরচ করার মতন সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলবো বিপিএল। এই এস্টিমেশন দেয় কে? প্ল্যানিং কমিশন এক্সপার্ট গ্রুপ 1962 সালে। এবার এই এস্টিমেশনের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে এই যে 20 টাকা বা 25 টাকা খরচের কথা বললাম, এটা শুধুমাত্র খাওয়ার উপরে খরচের কথা বলা হয়েছে। প্ল্যানিং কমিশন এক্সপার্ট গ্রুপ বা এর আগে বোম্বে প্ল্যান বা প্ল্যানিং কমিটি বা দাদাভাই নওরোজি যেই পভার্টির এস্টিমেশন দিক না কেন, সেই ওই যে খরচের কথা বলেছে সেটা শুধুমাত্র খাবার আইটেমের উপর। বর্তমান সময়ে আমরা যেরকম পভার্টির বিভিন্ন ডাইমেনশন দেখি, যে এটা না থাকলে তাকে দরিদ্র বলা হবে, ওটা না থাকলে তাকে দরিদ্র বলা হবে, সেটা না থাকলে তাকে বিপিএল বলা হবে, কিন্তু ওই সময়ের সাপেক্ষে শুধুমাত্র খাবারের যোগান দিতে না পারাকেই বলা হতো দারিদ্রতা। ফলে এই যে প্ল্যানিং কমিশনের রেসপেক্টে 15 টাকা বা 20 টাকা, বোম্বে প্ল্যানের রেসপেক্টে 75 টাকা, এক্সপার্ট গ্রুপের রেসপেক্টে 20 টাকা বা 25 টাকা, এই সবই শুধুমাত্র খাবারের খরচের উপর বলা হতো। এবার খাবারের উপর খরচ করা মানে আলটিমেটলি কি? আমাদের শরীরে শক্তির যোগান দেওয়া। এখন আমাদের শরীর সুস্থভাবে চালানোর জন্য বলা হয় যে মিনিমাম 2250 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। ফলে আমরা ইনডাইরেক্টলি বলতেই পারি যে কোনো একজন ব্যক্তি সে যদি তার শরীরে 2250 কিলো ক্যালোরি শক্তির যোগান দিতে পারে তাহলে ভালো, আর যদি সে ওই শক্তির যোগান দিতে না পারে সেক্ষেত্রে তাকে দরিদ্র বলে কনসিডার করা যায়। আর এই বিষয়টাই লক্ষ্য হয় পরের একটা কমিটিতে, দান্ডেকার এন্ড নাথ কমিটি। দান্ডেকার এন্ড নাথ কমিটি এটা সামনাসামনি আসে 1971 সালে। আর এই কমিটি বলে যে এর আগে যত খরচের হিসাব হয়েছে সেটা তো খাবারের আইটেমের উপরে ভিত্তি করেই হলো, তাহলে আমরা পভার্টি লাইনটাকে শরীরে প্রয়োজনীয় শক্তিটাকেই সেট করে দিই। শরীরে প্রয়োজনীয় শক্তির পরিমাণ মিনিমাম 2250 কিলো ক্যালোরি। এই জন্যই এই দান্ডেকার এন্ড নাথ কমিটি রিপোর্ট দেয় যে শহরে হোক বা গ্রামে হোক কোনো একজন ব্যক্তি কোনোভাবেই যদি তার শরীরে মিনিমাম 2250 কিলো ক্যালোরি শক্তির যোগান দিতে না পারে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হবে দরিদ্র। ফলে পভার্টি লাইন এই 2250 কিলো ক্যালোরি শক্তিতে সেট করে দেওয়া হোক। এখন শক্তির পরিমাণ ওই যে বললাম 2250 কিলো ক্যালোরি শক্তি লাগবে, সেটাকেই 2250 ক্যালোরি দিয়ে রিপ্রেজেন্ট করা হতো। তো সেইভাবে এখানে লেখা রয়েছে 2250 ক্যালোরি পার ডে পার পার্সন, মানে প্রতিদিন প্রতি ব্যক্তি হিসাবে যোগান দিতে হবে, রুরাল আর আরবান, গ্রাম আর শহর দুই এলাকার জন্যই। এবার এই এস্টিমেশন দিয়ে আরেকটা প্রবলেম যেটা দেখা যায় সেটা হলো যে আমি না হয় কোনো না কোনো ভাবে বুঝতে পারবো যে আমার শরীরে কতটা শক্তি ইনটেক হচ্ছে, কিন্তু দেশের বেশিরভাগ মানুষই এটা বুঝতে পারে না যে তার শরীরে কতটা ক্যালোরি ইনটেক হচ্ছে। ফলে এই ক্যালোরির রেসপেক্টে পভার্টি লাইন এটা তো গুড, কিন্তু সবার সামনে যখন ডেটা দেওয়া হবে তখন এই ক্যালোরির পাশাপাশি খরচের হিসাবটাও আমাকে দিতে হবে। তো সেই হিসাবে দান্ডেকার কমিটি আবারও একটা সার্ভে করে যে এই 2250 কিলো ক্যালোরি শক্তির জন্য মিনিমাম কত টাকা খরচ করা প্রয়োজন, এবং এই কমিটি বিভিন্ন জায়গায় সার্ভে করে বলে যে গ্রামে কোনো একজন ব্যক্তি এই 2250 কিলো ক্যালোরি শক্তি কনজিউম করার জন্য তাকে মিনিমাম 170 টাকা খরচ করতে হবে প্রত্যেক বছরে। এক বছরে একজন ব্যক্তি প্রতিদিনের হিসাবে 2250 কিলো ক্যালোরি শক্তির যোগান দেওয়ার জন্য বছরে মিনিমাম 170 টাকা খরচ করতে হবে। আর শহরের ক্ষেত্রে এই খরচের পরিমাণটা হলো 271 টাকা। এই কমিটি সার্ভে করে একটা ডেটা সবার সামনে পাবলিশ করে, বলে যে টোটাল যত গ্রাম আছে সেই গ্রামের ভেতর 40% লোক আছে যারা দারিদ্র সীমার নিচে থাকে অর্থাৎ বিপিএল, আর শহরের ক্ষেত্রে এই গরিব লোকের সংখ্যা বা বিপিএল এর সংখ্যা হলো 50%। মানে শহরের এলাকায় অর্ধেক লোক দরিদ্র, 10 জনের ভেতর 5 জনে দরিদ্র সীমার নিচে, আর গ্রামের ক্ষেত্রে এই সংখ্যাটা 10 জনের ভেতর 4 জন। তো দান্ডেকার এন্ড নাথ কমিটির ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার পরীক্ষার হিসাবে এখান থেকে আরো দুটো প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে ভারতে প্রথমবার সিস্টেমেটিক উপায়ে পভার্টি লাইন ক্যালকুলেট করেছে কে বা কোন কমিটির মাধ্যমে? তো সেটা হলো এই দান্ডেকার কমিটি। বলা হয় যে দান্ডেকার কমিটির মাধ্যমে ভারতে প্রথমবার একদম সাজিয়ে গুছিয়ে পভার্টি লাইনের এস্টিমেশন হয়। আর এই এস্টিমেশনের জন্য যে ডিপার্টমেন্টটা কাজ করেছিল সেটা হলো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। আর এই মিনিস্ট্রির ভেতরে যে ডিপার্টমেন্টটা এই সার্ভে করেছিল সেটা হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বা NSSO। এবার যত সময় গড়িয়েছে তত আমরা ধীরে ধীরে বুঝতে পেরেছি যে শহর আর গ্রামের ক্ষেত্রে যেরকম খরচের পার্থক্য থাকে সেই রকমই শরীরকে সুস্থ রাখার জন্য গ্রামে এবং শহরে প্রয়োজনীয়
শক্তির যোগান দেওয়ার পরিমাণেও পার্থক্য থাকে। নর্মালি একটা কনসেপ্ট থাকে যে যারা গ্রামে থাকে তারা বেশিরভাগই চাষবাস করে খায়, অর্থাৎ তাদের শারীরিক পরিশ্রম বেশি হয়, ফলে শরীরকে সুস্থ রাখার জন্য শরীরে ক্যালোরি ইনটেকের পরিমাণও বেশি হওয়া প্রয়োজন। অন্যদিকে শহরে যে সমস্ত লোকজন কাজ করে গ্রামের তুলনায় তাদের শারীরিক পরিশ্রম একটু কম হয়, ফলে শহরের লোকজনদের শরীরে ক্যালোরি ইনটেকের পরিমাণ গ্রামের তুলনায় কম হওয়া দরকার, ইভেন হয়ও। এই জন্যই এই যে দান্ডেকার কমিটিতে 2250 কিলো ক্যালোরি একটা পভার্টি লাইন সেট করে দেওয়া হয়, এটাকেই মডিফাই করে শহরের আর গ্রামের জন্য আলাদা আলাদা পভার্টি লাইন করার কথা ভাবা হয়। তো শহরের ক্ষেত্রে পভার্টি লাইনের জন্য কত ক্যালোরি বা কত কিলো ক্যালোরি ধরা হবে আর গ্রামের ক্ষেত্রে কত কিলো ক্যালোরি ধরা হবে এটা নির্ধারণ করার জন্য 1979 সালে আরো একটা কমিটি তৈরি হয়, আলাক কমিটি। ভারতে ইকোনমিক প্ল্যানিং এর জন্য তখন ছিল প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন শহরে আর গ্রামে আলাদা আলাদা পভার্টি লাইন তৈরি করার জন্য এই আলাক কমিটি এটা তৈরি করেন। আলাক কমিটি ভারতের বিভিন্ন জায়গায় শহরে গ্রামে সার্ভে করে রিপোর্ট দেয় যে গ্রামের ক্ষেত্রে পভার্টি লাইনটা 2400 কিলো ক্যালোরি হোক আর শহরের ক্ষেত্রে এই পভার্টি লাইনটা 2100 কিলো ক্যালোরি হোক। এখন যেমনটা আগে বললাম যে এই কিলো ক্যালোরি দিয়ে বেশিরভাগ লোকজনই তাদের নিজেদের এস্টিমেটটা বুঝতে পারে না যে তারা দরিদ্রের ভেতর পড়ছে নাকি এর থেকে বাইরে বেরিয়ে গেছে, ফলে এই কিলো ক্যালোরির হিসাব বললেও এটা ইনটেক করার জন্য মিনিমাম কত খরচ সেটাও বলতে হবে। ফলে আলাক কমিটি ওই খরচের হিসাবটাও সার্ভে করে বার করে এবং আলাক কমিটি শেষমেশ রিপোর্ট দেয় যে প্রতিদিনের হিসাবে একজন ব্যক্তির যে গ্রামে থাকে 2400 কিলো ক্যালোরি কনজিউম করার জন্য তাকে প্রত্যেক মাসে 49 টাকা মতো খরচ করতে হবে। আমি আবারও বলি, আলাক কমিটি রিপোর্ট দেয় যে গ্রামে একজন ব্যক্তি প্রতিদিনের হিসাবে যদি 2400 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় এবং সেই শক্তির যোগান দেওয়ার জন্য তাকে প্রত্যেক মাসে মিনিমাম 49 টাকা খরচ করতে হবে। 49 টাকা 9 পয়সা এখানে লেখা আছে, তো সেটা ধরলাম 49 টাকা। তো 49 টাকা প্রত্যেক মাসে মিনিমাম খরচ করতে হবে, তবেই সে প্রতিদিনের হিসাবে 2400 কিলো ক্যালোরির যে ঘাটতি বা যোগান সেটা দিতে পারবে। এখন প্রত্যেক মাসে যদি 49 টাকাও সে খরচ করতে না পারে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হবে দরিদ্র। আর শহরের ক্ষেত্রে ব্যাপারটা কি? শহরের ক্ষেত্রে বলা হয় যে কোনো একজন ব্যক্তি সে যদি প্রতিদিনের হিসাবে 2100 কিলো ক্যালোরি শক্তির যোগান দিতে চায় তাহলে মাসে তাকে 56 টাকা 64 পয়সা খরচ করতে হবে মিনিমাম। তো আলাক কমিটির রিপোর্ট অনুযায়ী পভার্টি লাইন গ্রামের ক্ষেত্রে হলো 2400 কিলো ক্যালোরি প্রতিদিনের হিসাবে বা 49 টাকা 9 পয়সা প্রতি মাসের হিসাবে খরচ, আর শহরের ক্ষেত্রে প্রতি ব্যক্তির জন্য 2100 কিলো ক্যালোরি প্রতিদিনের হিসাবে অথবা মাসে 56 টাকা 64 পয়সা খরচের হিসাবে। তো আলাক কমিটি পর্যন্ত হলো। এই যে প্রথম থেকে আলাক কমিটি পর্যন্ত যতগুলো কমিটি হলো এই প্রত্যেকটা কমিটি শুধুমাত্র খাবারের খরচের উপর ডিপেন্ড করে পভার্টি লাইনের এস্টিমেশন করে। এরপর দিন যেতে যেতে আমরা বুঝতে পারি যে দারিদ্রতার ডেফিনেশনকে শুধুমাত্র খাবারের প্রয়োজনীয়তা এটাতে সীমাবদ্ধ করে রাখলে হবে না, খাবারের সাথে সাথে বস্ত্র আর বাসস্থান এই দুটোর প্রয়োজনীয়তা সেটাকেও দারিদ্রতার ডেফিনেশনের ভেতর আনতে হবে। আর এই কনসেপ্টেই পভার্টি লাইন এস্টিমেট করার জন্য 1993 সালে একটা কমিটি আসে, লোকরাওয়ালা কমিটি। লোকরাওয়ালা কমিটি সার্ভে করে রিপোর্ট দেয় যে খাবার, বস্ত্র আর বাসস্থান এই তিনটে জিনিসের খরচ হিসাবে কোনো একজন ব্যক্তি যদি গ্রামে থাকে সেক্ষেত্রে পভার্টি লাইন হলো মাসে 205 টাকা আর শহরের ক্ষেত্রে মাসে 281 টাকা। তো লোকরাওয়ালা কমিটির হিসাবে গ্রামে অর্থাৎ রুরাল এরিয়াতে পভার্টি লাইন হলো 205 টাকা প্রতি মাসের খরচ হিসাবে আর শহরে 281 টাকা, সেটাও প্রতি মাসের হিসাবে। আর এই খরচটা কিসে? ফুড, ক্লথ, শেল্টার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। এখন লোকরাওয়ালা কমিটি এই রিপোর্টটা তো দেয়, তবে এর সাথে সাথে সরকারকে আরো একটা রেকমেন্ডেশন দেয় যে পভার্টি লাইন পুরো ভারতের জন্য একটা তো হচ্ছে সেটা ঠিক, কিন্তু এর পাশাপাশি প্রত্যেক স্টেটের আলাদা আলাদা পভার্টি লাইন হওয়া উচিত। তার কারণ কি? কারণ ভারতের ভেতর যতগুলো স্টেট আছে প্রত্যেকের পজিশন, জলবায়ু, কালচার, ওই স্টেটে কাজের ধরন, কৃষিকাজ সমস্ত কিছু আলাদা আলাদা, ফলে প্রত্যেক স্টেটে মানুষের জীবনযাত্রার ধরনও আলাদা। এখন যখনই মানুষের জীবনযাত্রার ধরন আলাদা হয়ে যাবে তখন তাদের খরচেও ভ্যারিয়েশন চলে আসবে। আর এই জন্যই প্রত্যেক স্টেটের আলাদা আলাদা পভার্টি লাইন হওয়া উচিত। আরো বেশি করে স্পেসিফিক বলতে গেলে কিছু কিছু শহর রয়েছে, সেই সমস্ত শহরের জন্য আলাদা করে পভার্টি লাইন এস্টিমেট হওয়া প্রয়োজন। যেমন আমি যদি কলকাতা, বোম্বে, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, গুরগাঁও, লখনৌ এই সমস্ত শহরের কথা বলি, সেক্ষেত্রে ওই সমস্ত শহরে যে পভার্টি লাইন হওয়া উচিত তার থেকে কোন স্টেটের কোন একটা গ্রামের পভার্টি লাইন অনেক বেশি পার্থক্যের ব্যাপার। তো যাই হোক, লোকরাওয়ালা কমিটি প্রত্যেক স্টেটের সাপেক্ষে আলাদা আলাদা পভার্টি লাইন ক্যালকুলেট করার কথা বলে। এর পরে দুটো কমিটি আসে যে দুটো সব থেকে বেশি পপুলার।
তেন্ডুলকার কমিটি আর রাংরাজান কমিটি। তেন্ডুলকার কমিটি অর্থাৎ সুরেশ তেন্ডুলকার কমিটি তৈরি হয় 2005 সালে। তেন্ডুলকার কমিটি ফেমাস হয়ে যায় কারণ এই কমিটি নতুন একটা টেকনিকের মাধ্যমে সার্ভে করে। পভার্টি এস্টিমেশনের জন্য মেইন তিনটে মেথড ছিল, ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড মেথড, মিক্সড রেফারেন্স পিরিয়ড মেথড আর মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড মেথড। এই তিনটে মেথড কি সেটা আগে একটা ভিডিওতে আমরা খুব ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি, ফলে সেই এক্সপ্লেনেশনে আমরা গেলাম না। তেন্ডুলকার কমিটির আগে যতগুলো কমিটি ছিল সমস্ত কমিটি ওই ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড এর বেসিসে সার্ভে করত। তেন্ডুলকার কমিটি মিক্সড রেফারেন্স পিরিয়ড এই মেথডে সার্ভে করে, আর এইভাবে সার্ভে করে ভারতের অলমোস্ট স্পেসিফিক পভার্টিটা পেয়ে যায়, আর এই জন্যই বেশি পপুলার হয়ে যায়। পপুলার হওয়ার আরো একটা কারণ আছে, সেটা একটু পরে আসি, নিজেরাই বুঝতে পারবো কেন পপুলার হয়ে যায়। তো তেন্ডুলকার কমিটি দ্বারা পভার্টি লাইন এস্টিমেশনের জন্য সার্ভে হয়, 2 বছর ধরে সার্ভে হয়, 2005 থেকে 2007 সালে। এবার এই 2 বছর ধরে সার্ভে করার পর 2007 সালে তেন্ডুলকার কমিটি রিপোর্ট দেয়, আর তেন্ডুলকার কমিটির রিপোর্ট অনুযায়ী দুটো পভার্টি লাইন বেঁধে দেওয়া হয়, গ্রামের জন্য আলাদা, শহরের জন্য আলাদা। প্রথমে গ্রামের কথা বলি। গ্রামের ক্ষেত্রে প্রতি ব্যক্তির প্রতি দিনের খরচ হিসাবে 27 টাকা বা প্রতি মাসের খরচ হিসাবে 810 টাকা। আর আরো একটা ভালো পয়েন্ট হলো যে তেন্ডুলকার কমিটি পুরো ফ্যামিলির খরচের হিসাব বলে। আমি যদি আমার খরচের হিসাব বলি, আমি কিন্তু আমার একার জন্য খরচ করি না, আমার একটা ফ্যামিলি রয়েছে, আমি যা ইনকাম করছি সেটা আমার ফ্যামিলির সহ খরচ হয়, আর এই ব্যাপারটাতে জোর দেয় তেন্ডুলকার কমিটি। তেন্ডুলকার কমিটি বলে যে প্রতি ব্যক্তির খরচ হিসাবে, গ্রামে প্রতি ব্যক্তির খরচ হিসাবে প্রতিদিনে 27 টাকা, এটা হলো পভার্টি লাইন। একজন ব্যক্তির প্রতি মাসের খরচ হিসাবে 810 টাকা, আর 5 জনের যদি একটা ফ্যামিলি ধরি সেক্ষেত্রে ওই ফ্যামিলির মাসিক খরচ হলো 4050 টাকা। এইটা হলো পভার্টি লাইন। একটা ফ্যামিলির ক্ষেত্রে পভার্টি লাইন হলো 4050 টাকা। তেন্ডুলকার কমিটির ভিত্তিতে একটা ফ্যামিলির মাসিক খরচ হিসাবে পভার্টি লাইন হলো 4050 টাকা। আর শহরের ক্ষেত্রে কি? শহরের ক্ষেত্রে প্রতি ব্যক্তির প্রতি দিনের খরচ হিসাবে 33 টাকা। সেই হিসাবে একজন ব্যক্তির প্রতি মাসের খরচ হিসাবে 1000 টাকা, আর 5 জনের যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রে ফ্যামিলির খরচ হলো 5000 টাকা। অর্থাৎ তেন্ডুলকার কমিটির ভিত্তিতে শহরে 5 জনের একটা ফ্যামিলির পভার্টি লাইনের ভ্যালু হলো 5000 টাকা। আর এই খরচটা খাবার, বস্ত্র, বাসস্থান আর তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তার খরচ মিলিয়ে। এবার এই কমিটির রিপোর্টের উপর বেস করে 2011 সালে ভারতে যে সেন্সাস হয় অর্থাৎ জনগণনা হয়, এর সাথেই পভার্টি বা দারিদ্রতার সার্ভে করে নেওয়া হয়, এবং 2011 সালে সেন্সাসের রিপোর্টের ভিত্তিতে বলা হয় যে ভারতে গরিব লোকের সংখ্যা হলো 21.9%, মানে 100 জনের ভেতর 22 জন বিপিএল অর্থাৎ দারিদ্র সীমার নিচে। তেন্ডুলকার কমিটির ভিত্তিতে 2011 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে দরিদ্র লোকের সংখ্যা 21.9% বা 22%। অন্যদিকে তেন্ডুলকার কমিটি যখন তৈরি হয় অর্থাৎ 2005 সালে, তখন ভারতের সার্ভে করে দেখা হয়েছিল যে ভারতে বিপিএল এর পরিমাণ 37.2%। ফলে 2005 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে বিপিএল 37.2%, 2011 রিপোর্ট অনুযায়ী 21.9%, অর্থাৎ দারিদ্রতার সংখ্যা কিন্তু অনেকটা কমে গেল। এই জন্য সরকার এই তেন্ডুলকার কমিটিটাকে বেশি ভ্যালু দেয়। তো তেন্ডুলকার কমিটি আশা করে বোঝা গেল। এবার তেন্ডুলকার কমিটি যেমন বললাম যে মিক্সড রেফারেন্স পিরিয়ডের উপর সার্ভে হয়, আরেকটা সার্ভে টেকনিক রয়েছে মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড। এই মেথডে সার্ভে করার জন্য ভারতে পরে আরেকটা কমিটি তৈরি হয় 2012 সালে, রাংরাজান কমিটি। এই কমিটিটাও ভারত জুড়ে 2 বছর ধরে সার্ভে করে, 2012 থেকে 2014 সাল পর্যন্ত, এবং 2014 সালেই একটা রিপোর্ট দেয়। রাংরাজান কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতে বিপিএল এর সংখ্যা চলে আসে 29.5%। তেন্ডুলকার কমিটি যে সার্ভে করেছিল সেই হিসাবে 21.9%, আর রাংরাজান কমিটি যে সার্ভে করেছিল সেই ভিত্তিতে বিপিএল এর পরিমাণ 29.5%, অর্থাৎ দারিদ্রতার পরিমাণ বেড়ে গেছে। এখন কোনো একটা অজানা কারণে সরকার এই রাংরাজান কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে এই যে বিপিএল এর ভ্যালু, এই ভ্যালুটাকে স্বীকার করে না, বলে যে এই ভ্যালুতে কিছু একটা গড়বড় রয়েছে। তো কি হিসেবে বলে সেসবে আমরা গেলাম না, রাংরাজান কমিটি যে এস্টিমেট দিয়েছিল সেইটা বলি। এই কমিটি রিপোর্ট দেয় যে গ্রামের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তির প্রতি দিনের খরচ হিসাবে 32 টাকা হলো পভার্টি লাইন। এই কমিটির রিপোর্ট অনুযায়ী গ্রামে থাকা কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে পভার্টি লাইন 32 টাকা, মাসিক খরচ হিসাবে 972 টাকা, আর 5 জনের ফ্যামিলির হিসাবে মাসিক খরচের জন্য পভার্টি লাইন 4860 টাকা। শহরের ক্ষেত্রে কি? শহরের ক্ষেত্রে একজন ব্যক্তির খরচ হিসাবে 47 টাকা প্রতিদিনের হিসাবে, মাসের হিসাবে 1407 টাকা, আর 5 জনের ফ্যামিলি নিয়ে হিসাব করলে প্রতি মাসের খরচ হিসাবে 7035 টাকা। তো এই হচ্ছে রাংরাজান কমিটির দেওয়া রিপোর্টের ভ্যালু। এখন সরকার এই যে পভার্টি লাইনের এস্টিমেট করে বা টোটাল কতজন দরিদ্র আছে সেটা ক্যালকুলেট করে, এসব করে লাভ কি? এসব করে সরকার একটা স্পেসিফিক ডাইরেকশন খোঁজে, আমাকে কত খরচ করতে হবে, কিভাবে খরচ করতে হবে। ভারতের প্রত্যেকটা লোককে কিন্তু আমার টাকা পয়সা বা সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। যারা দরিদ্র আছে তাদেরকেই শুধুমাত্র বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে,
এটা সরকার চায়, আর এর জন্যই এই পভার্টির এস্টিমেশন হয়। এখন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই রাংরাজান কমিটি একটা রেকমেন্ডেশন দিয়েছিল, কিছু রেকমেন্ডেশন দিয়েছিল, তার ভেতর দু একটা আমি বলি। এই কমিটিটা রেকমেন্ডেশন দিয়েছিল যে শহরের ক্ষেত্রে টোটাল যত জনসংখ্যা সেই ভ্যালুটা তো সরকারের কাছে আছে, তাহলে গ্রামে টোটাল যত জনসংখ্যা তার ভেতর 35% লোক দরিদ্র, সেটা ধরে সরকার তার বিভিন্ন স্কিম নিয়ে আসুক, এবং শহরের ক্ষেত্রে টোটাল যত পপুলেশন আছে তার ভেতর 25% অর্থাৎ 25% দরিদ্র বা গরিব, সেটা ধরে সরকার তার বিভিন্ন স্কিম নিয়ে আসুক। এই রেকমেন্ডেশনটা এই রাংরাজান কমিটি দিয়েছিল। আরো একটা রেকমেন্ডেশন দিয়েছিল, বর্তমানে দেখা হয় যে রেশন দোকানে সাবসিডাইজড রেটে চাল, গম, আটা, চিনি এই সমস্ত জিনিস দেওয়া হয়। এখন এই সমস্ত জিনিস সবার জন্য সেম রেট, এপিএল, বিপিএল সবার জন্য সেম। তো এই কমিটি রেকমেন্ড করেছিল যে এই যে ফুড সিকিউরিটির ব্যাপার অর্থাৎ রেশন দেওয়ার ব্যাপার, এটাকে বিপিএল বা এপিএল এর রেসপেক্টে না দেখে এটাকে কাস্ট ওয়াইজ দেওয়া হোক, অর্থাৎ কাস্ট ওয়াইজ একটা সার্ভে হোক, সার্ভে করে দেখা হোক যে কোন কাস্টের লোকেদের ক্ষেত্রে কতটা রেশন সত্যিই প্রয়োজন, আর সেই হিসাবেই রেশনটা দেওয়া হোক। তো যাই হোক, এইগুলোই হচ্ছে এই রাংরাজান কমিটির রেকমেন্ডেশন। এখন যেমনটা বললাম যে সরকার এই রাংরাজান কমিটির যে রিপোর্ট সেটাকে খুব একটা ভ্যালু দেয় না, এই জন্য পরবর্তীকালে 2015 সালে সার্ভে করার জন্য আরো একটা কমিটির মতন তৈরি করা হয়, যেটাকে বলা হয় অরবিন্দ পানাগড়িয়া টাস্ক ফোর্স। এই স্পেশাল ডিপার্টমেন্টটা সেও ভারতের একটা সার্ভে করে পভার্টি লাইন ক্যালকুলেট করার জন্য, ইভেন করেও, কিন্তু তার ডেটা পাবলিকলি এখনো পাবলিশ হয়নি। পরবর্তীকালে 2017 সালে আরো একটা টাস্ক ফোর্স তৈরি হয়, নীতি আয়োগ টাস্ক ফোর্স। এটাও ভারতের টুকটাক সার্ভে করে এবং সার্ভে করে কিছু ডেটা পায়, ডেটা পেয়ে ফাইনালে ঘোষণা করে যে 2011 সালে সেন্সাসের রিপোর্ট অনুযায়ী তেন্ডুলকার কমিটির ভিত্তিতে যে দারিদ্র সীমা নির্ধারণ করা হয়েছিল, আর সেই হিসাবে ভারতে টোটাল যে দারিদ্রতার পরিমাণ সেটাই ভারতের দারিদ্রতা বলে ধরা হবে। অর্থাৎ 2017 সালের ঘোষণা অনুযায়ী ভারতে দরিদ্র লোকের সংখ্যা 21.9%। এবং এখানে আরো বলা হয় যে ভারতে যত স্কিম বা দারিদ্রতা দূরীকরণের জন্য অন্যান্য যে সমস্ত কাজ হবে সেটা এই 21.9% দারিদ্রতা এটাকে মাথায় রেখেই করা হবে। এটা নীতি আয়োগ টাস্ক ফোর্স 2017 সালে ঘোষণা করে। তো এই হচ্ছে পভার্টি লাইন এস্টিমেশন নিয়ে ওভারঅল সমস্ত কমিটি। এরপর পভার্টি রিলেটেড আরো বিভিন্ন টপিক রয়েছে, যেমন পভার্টি কত ধরনের হয়, অ্যাবসলিউট পভার্টি, রিলেটিভ পভার্টি, সাবজেক্টিভ পভার্টি, পুয়ার বা দরিদ্র লোক কত ধরনের হয়। পভার্টি নিয়ে আরো একটা সার্ভে বা সেন্সাস হয়েছিল, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 সালে। এছাড়া পভার্টির কারণ কি, এই সমস্ত বিভিন্ন বিষয় এখনো রয়েছে। তো এইগুলো আমরা এর পরের ভিডিওগুলোতে এক এক করে আলোচনা করব। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। এই ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্টে জানিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে জানিও কমেন্টে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ভিডিও দেখবি।